আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের। দ্য ডেথ অফ দ্য হার্ড ম্যান, এই কবিতাটি মূলত লিখেছেন রবার্ট ফ্রস্ট। এটি একটি সুন্দর কবিতা। এটি মূলত নর্থ অফ বোস্টন কাব্যগ্রন্থ, যেটা 1914 সালে প্রকাশিত হয়। এই রবার্ট ফ্রস্টের নর্থ অফ বোস্টন যে ফার্স্ট ওয়ার্ক, এটার মধ্যে অন্তর্ভুক্ত এই কবিতাটি, অর্থাৎ দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। এই কবিতাটি নর্থ অফ বোস্টন এই কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত। এই কবিতাটি লিখেছে আনুমানিক, এটা হচ্ছে আমরা একজন ক্রিটিকের কাছ থেকে জানতে পারি যে হারল্ড ব্লুম, এই একজন ক্রিটিক, সে এই সমালোচক বলছে যে এই কবিতাটি মূলত 1905 সালে বা 1906 সালে লিখেছেন এবং এটা প্রকাশিত হয় 1914 সালে এই নর্থ অফ বোস্টন কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। এখন আমরা এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই। তো এই কবিতাটির মূলত ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে রুরাল ল্যান্ডস্কেপ অথবা অ্যান্ড রুরাল বা রাস্টিক লাইফ, অর্থাৎ মানুষের একেবারে ডেলিভারার জীবন কাহিনী এবং সেই গ্রাম্য বা গ্রামের একটা পরিস্থিতি বা অবয়ব, সেটা আমরা এখানে প্রকাশ পাই। আর এখানের মূল ক্যারেক্টার্সগুলো হচ্ছে, আমরা একটু পরিচিত হই। মূল ক্যারেক্টার্স হচ্ছে তিনজন। প্রথম হচ্ছে কবিতার মূল প্রোটাগনিস্ট বলতে পারি, উনি পেশা একজন ফার্মার, অর্থাৎ তার একটা ফার্ম হাউস আছে, এটাই তার বড় পরিচয় এবং সেই ফার্ম হাউসের উনি মালিক। এরপর নেক্সট অন হচ্ছে ম্যারি। ম্যারি হচ্ছে এই ওয়ানের স্ত্রী বা ওয়াইফ, এবং ম্যারি হচ্ছে একজন এই ফার্ম হাউসের বা এখানে যে ফার্ম হাউসের উল্লেখ পাবো আমরা, সেই ফার্ম হাউসের মালিক বলতে পারি আমরা। এবং এই মহিলা খুবই ভালো মানুষ, অর্থাৎ তার আচার আচরণ আমরা দেখতে পাবো খুব ভালো একটা আচার আচরণ, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই মেরি খুব ভালো একজন বা সৎ স্বভাবের লোক বা সৎ স্বভাবের মানুষ। এবং ওয়ারেনের যে ফার্ম হাউস, সেই ফার্ম হাউসে একজন কাজ করতো যার নাম হচ্ছে সাইলাস। তো তৃতীয় ক্যারেক্টার্স এই পয়েমের, সে হচ্ছে সাইলাস। সাইলাস হচ্ছে একজন অতি বৃদ্ধ একজন সার্ভেন্ট, এবং উনি একজন দক্ষ সার্ভেন্ট আমরা বলতে পারি। যে ওয়ারেনের যে ফার্ম হাউস আছে, সেই ওয়ারেনের ফার্ম হাউসে উনি চাকরি করতেন অ্যাজ এ ডে লেবারার হিসেবে। এরপর আমরা চলে যাই দ্য ব্রিফ সামারি অফ দিস পয়েম, এই কবিতাটির মূল সামারিতে। তো আমরা দেখতে পাই এই কবিতাটি শুরু হয় তখন অনেকটা রাত বা অন্ধকার আচ্ছন্ন এরকম একটা পরিবেশে। মেরি একটা দরজার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে দেখতেছে এবং চিন্তা করতেছে যে ওয়ারেন যখন বাসায় আসবে তখন আমি সাইলাসের সম্পর্কে কিভাবে বলবো। অর্থাৎ সাইলাস এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে সাইলাস এই ওয়ারেন এবং মেরি এদের ফার্ম হাউসে চাকরি করতো। তো একটা সময় সে এই ফার্ম হাউস থেকে চলে যায় এই বলে যে তার যে বেতন ধরা হয়েছিল সেটা এখন খুবই কম, আরও বাড়ানো উচিত। কিন্তু ওয়ারেন এই ব্যাপারে কোনো নাক গলায়নি বা এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, অর্থাৎ তার বেতন বাড়ায়নি। তো একটা পর্যায়ে দেখলাম যে সাইলাস চলে যায়। পরবর্তীতে অনেক দিন পরে আবার সাইলাস রিজয়েন করে বা আবার ফিরে আসে সেই ফার্ম হাউসে। কিন্তু মেরি এইটা নিয়ে চিন্তিত, কারণ হচ্ছে যে সাইলাস যখন চলে গেছিল তখন এদের ফার্ম হাউসে প্রচুর কাজ ছিল, বাট এখন তেমন একটা কাজ নেই। তো ওনাকে জয়েন করানো বা এই যে আবার রিটার্ন ফিরছে, তো এইটা আসলে ওয়ারেন কীরকম দৃষ্টিকোণ থেকে নেয় এটা নিয়ে চিন্তা করতেছিল মেরি। প্রতিমধ্যে আমরা দেখি যে ওয়ারেন বাসায় আসলো এবং মেরি তাকে বলল যে এই সাইলাস যে লোকটি, বৃদ্ধ লোকটি আমাদের ফার্ম হাউসে চাকরি করতো, সে ফিরে আসছে। তো এটা শুনে ওয়ারেন কিছুটা একটু বিস্মিত বা কিছু একটু রাগান্বিত ছিল। তো মেরি তাকে কনভিন্স করাচ্ছিল যে আসলে সে তো বৃদ্ধ লোক, বুঝতে পারেনি, চলে গেছে আবার আসছে, তাকে আমরা ওয়েলকাম জানাই বা এভাবে আমরা তাকে নিয়ে নিই আবার কাজে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে সাইলাস অতি বৃদ্ধ লোক, তারপরে ওয়ারেন তার প্রশংসাও করছে একটা পর্যায়ে যে সে বৃদ্ধ হলেও বা বয়স্ক হলেও তার একটা যোগ্যতা ছিল যে সে কাজের প্রতি খুব আন্তরিক ছিল। এবং একটা পর্যায়ে আমরা দেখি যে মেরি ওয়ারেনকে বলে যে তুমি সাইলাসকে আসার পর আমি নাস্তা দিয়েছি, সে খেয়েছে, এখন তুমি তার সাথে একটু দেখা করে আসো, যেহেতু উনি বাসায় আসছেন। তো আমরা দেখি যে
ওয়ারেন সেই সাইলাসের সাথে দেখা করতে যায়। তো সাইলাসের সাথে দেখা করেই দ্রুত আবার প্রস্থান করে বা দ্রুত আবার চলে আসে। মেরি এই ব্যাপারটা দেখে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কি ওয়ারেন সাইলাসের সাথে কথা বলেছে কি, তার সাথে কি তার ভালোভাবে কথা বলছে কি, এটা নিয়ে একটা মানে দোটানার মধ্যে পড়ে বা হেজিটেশনের মধ্যে। তখন মেরি ওয়ারেনকে জিজ্ঞেস করে যে তুমি কি সাইলাসের সাথে কথা বলেছো কি, তাকে কি ভালো আছো কি না, এই ব্যাপারগুলো কি জিজ্ঞেস করেছো? তো ওয়ারেন একটাই বলে, হি ইজ ডেথ, অর্থাৎ সে মারা গেছে, সে আর নেই। তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই কবিতাটা একের শেষ প্রান্তে আমরা সাইলাসকে হারাই বা সাইলাস মারা যায়। এটা হচ্ছে স্যাডনেস এই কবিতার। এই গেল এই কবিতার সামারি। তারপর আমরা এই কবিতার থিম নিয়ে আলোচনা করি। তো এই কবিতার থিম হচ্ছে ফার্স্ট অনেক কয়টা থিমের অংশ আছে। আমরা ফ্যামিলি, পাওয়ার, জাস্টিস, মার্সি, ফ্রেন্ডশিপ অ্যান্ড রিডেমশন। তো এখানে আমরা দেখি যে ফ্যামিলি, পাওয়ার এবং জাস্টিস এই ব্যাপারগুলো বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মূলত এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই যে ওয়ারেন একজন ভালো স্বভাবের মানুষ ছিল, যে তার সার্ভেন্ট চলে যায়, পরে আবার রিজয়েন করে, সে তাকে ওয়ার্মলি অ্যাকসেপ্ট করে, যেটা খুবই ভালো গুণের মধ্যে পড়ে বা জাস্টিসের মধ্যে পড়ে। এবং মেরিও দেখি আমরা তাকে অ্যাকসেপ্ট করে এবং তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে, যেটার মাধ্যমে আমরা দেখি যে মেরির যে জাস্টিস বা ন্যায় বিচার বা তার ডেলিভারার বা তার সার্ভেন্টের প্রতি যে একটা আন্তরিকতা, সেটা একটা ভালো দিক আমরা দেখতে পাই। এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলি, যে ফ্যামিলি হচ্ছে যে এই সাইলাস মূলত তাদের ফ্যামিলিরই একজন বলা যায়, কারণ হচ্ছে যে দীর্ঘদিন এখানে চাকরি করছে একজন সার্ভেন্ট হিসেবে এবং পথিমধ্যে আবার চলে গেছিলো কিন্তু আবার রিটার্ন করছে, অর্থাৎ এটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে পারি। অর্থাৎ একজন ডেলিভারার তার একটা কোম্পানিতে চাকরি করতে করতে সেই কোম্পানিটা তার কাছে ফ্যামিলির মতো মনে হয়, এটাই মূল বিষয়। অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ সার্ভেন্টের মধ্যে এবং ওনার বা মালিক পক্ষের মধ্যে যে একটা ফ্রেন্ডশিপ, সেটা আমরা দেখতে পাই এই ওয়ারেন এবং মেরি এবং সাইলাসের একটা আর বন্ধনের মাধ্যমে বা সম্পর্কের মাধ্যমে আমরা এটা দেখতে পাই। অর্থাৎ এক কথা আমরা ফ্যামিলি, পাওয়ার অ্যান্ড জাস্টিস এবং ফ্রেন্ডশিপটা ভালোভাবেই দেখতে পাই বা মার্সিটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে এই কবিতাটির থিম। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি।